নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আচ্ছা, এই যে আপনি রোজ ইউটিউবে আসেন, ভূতের গল্প খোঁজেন, আপনার কি মনে হয় আপনাকে এমনি এমনি গল্প শোনানো হয়? আমি যদি বলি এই সমস্ত গল্প আপনাকে শোনানোর পেছনে একটা অভিসন্ধি আছে। বিশেষ করে আমাদের আজকের গল্পটা তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা শোনাবো। আপনি যদি বুদ্ধিমান হন আর মন দিয়ে গল্পটা শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যতটা ভয় আপনি পাবেন আর আমরা আপনাকে পাওয়াতে পারবো, তার থেকে ঢের বেশি ভয় লুকিয়ে আছে এই গল্পে। আর যদি সত্যিই পেয়ে থাকেন সেই ভয়ের সন্ধান, তাহলে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন গল্পটা ঠিক কি নিয়েছিল। শুনতে থাকুন মীনাক্ষী সেন শর্মার কাহিনী, ইলিয়ট সেনের ঘটনাটা। শোন ঐক্য, মুহূর্তের মধ্যে যে নৈশব্দ, তার মধ্যে সত্যিটা বাস করে। ইলিয়ট সেনকে এত ভালো বাংলা বলতে আমি জন্মে শুনিনি। নামে ইলিয়ট হলেও বেটা কাঠ বাঙালি, জন্ম জন্ম বাংলায় বাস। অথচ সেই স্কুলের সময় থেকেই দেখে আসছি ভয়ানক পাঁচমিশালি বাংলার উপরে ওর মুখের ভাষার আর উত্তরণ ঘটেনি। 11 একবার লিখতে লিখতে তার হাত পাকবের সাধু ভাষা লিখিতে লিখিতে তাহার হস্ত পাকাইয়া যাইবে লিখে এসেছিল। সেই ইলিয়ট এই ভরা সন্ধ্যায় পার্ক স্ট্রিটের ক্যাফেতে বসে মুহূর্ত নৈশব্দ সত্যটত্য বলছে। আমি ক্যাপুচিনোতে মস্ত একটা চুমুক দিয়ে ওর দিকে ভরা চোখে তাকালাম। দিন কয়েক যাবৎ ছেলেটার হাব ভাব সুবিধের ঠেকছে না। এই সত্যের রাও আর কি? সত্য তো এক কম ঘখণ্ড বলে জানতাম। পাড়া সত্যচরণদার কথা বলছিস? হ্যাঁ, কি অমোঘ অখণ্ড! দেখ ঐক্য, ইয়ার কি না মেরে মন দিয়ে আমার কথাগুলো শুনবি বলে এতক্ষণ বসে আছি, কিন্তু নইলে বাড়ি চলে যেতাম। শরীর ভালো লাগছে না। কিন্তু তোর চোখের চেহারা দেখে যা বুঝছি, তাতে তো। চোখের কি? আমার চোখের আবার কি হলো? তোর চোখগুলো আজকে অন্য রকম, অন্য আকারের, ডিফারেন্ট শেপ। ছোটবেলা থেকেই বেশ সরু সরু না চোখগুলো তোর? আজকে কেমন গোল্লা গোল্লা লাগছে। দু চোখের মাঝখানের ফাঁকটাও অন্য দিনের থেকে বেশি তো। যা বাবা! আমি ঘাড় কাত করে ছেলেটাকে খুঁটিয়ে দেখতে থাকলাম। অ্যাক্সিডেন্টটা মাত্র 6 দিন আগে হয়েছে, কিন্তু ইলিয়টের মাথায় চোট লেগেছে বলে তো শুনিনি। সুজয় বলেছিল বটে গাড়িটা অমন মারাত্মকভাবে জখম হলেও ইলিয়টের ফাঁড়া সামান্য কাটা ছেঁড়ার উপর দিয়ে গেছে। তবে দুর্ঘটনার পরে আমাদের সাপ্তাহিক আড্ডা এই প্রথমবার বসলো সেও সত্যি। এর মধ্যে যতবার ওকে বাড়িতে দেখতে গেছি ইলিয়ট হাবিজাবি কথা বলেছে। অগত্যা অফিস ফেরত আজকে ছেলেটাকে টেনে এনে আড্ডায় বসা। সুতরাং ইলিয়ট এখন গোলমেলে কথা না বললেই বরঞ্চ অবাক হওয়ার কথা। তাও অবাক হচ্ছি। আমার আবাল্য চেনা পাড়াতুতো বন্ধুকে অচেনা লাগছে। দীর্ঘশ্বাস চেপে বললাম, কি বলবি বল? অত বড় অ্যাক্সিডেন্টের ধকল শরীরে মনে থাকবেই। তুই তো আমার থেকে ভালো বুঝবি। সে তো বুঝি, বোঝারই তো কথা। কিন্তু সমস্যা হলো, সাইকোলজিস্ট হয়েও নিজের ট্রমাটাকে লপটাতে পারছি না। মানে ঠিক ট্রমা না অন্য কিছু, মানে তাও ঠিক। আমার মনে হচ্ছে আমার কিছু একটা হয়েছে রে। সেটা মানে ট্রমা নয়, অন্য কিছু। কি হয়েছে তো? ইন্টারনাল ইনজুরি মনে হচ্ছে।
এক কাজ করতে, একবার ভালো কাউকে দেখিয়ে আয়। তো বন্ধু বন্ধু ছিল ওই সেই আশিস, মানে কি জানো। না না, ও সব কিছু নয়। তোকে বললে হুল্লা মারবি বলে ভয় এতদিন বলিনি। কিন্তু ঐক্য, জানিস তো, আমার না মনে হচ্ছে আমার ভেতরে কিছু একটা চেঞ্জ হয়ে গেছে রে। মানে সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই বুঝতে পারছি না, টেনশন হচ্ছে আমার। তারপর আবার ব্যালেন্সটাও গেছে বিগড়ে, যখন তখন ধায় ধায় করে ঠক্কর খাচ্ছি মাথায়। দাঁড়া দাঁড়া, তোকে প্রথম থেকে বলি। আমি আরো দুটো কফি আনতে দিলাম। জানলার পাশে বসেছি। দেওয়াল জোড়া কাচের সার্সির ওপাশে তুমুল বৃষ্টি। বড় বড় তীরের মতো জলের ছাট কাছে এসে পড়ছে। কাল শনিবার, অফিস ছুটি। ইলিয়াটও সোমবারের আগে চেম্বার খুলবে না। গল্প শোনার ভালো অবসর। জমিয়ে বসলাম। ইলিয়াটের গল্প মানেই জগা খিচুড়ি ভাষায় দীর্ঘমেয়াদী ব্যাপার স্যাপার। এই সোমবারের কথা। চেম্বার থেকে ফিরছি, একটা মানে ঝামেলার কেসের জন্য দেরি হয়ে গেছে। সে আবার কেসও মানে ভয়ানক বিট করে। বয়স্ক পেশেন্ট, রিটায়ার্ড স্কুল মাস্টার, অ্যাডভান্স ডিমেনশিয়ায় পুরো পার্সোনালিটি একেবারে ভায়োলেন্ট হয়ে গেছে। সারা দিন রাগারাগি ঘেওয়াঘেবি করেন, আর সঙ্গে নালিশের পেটারা। ফ্যামিলির সব লোক নাকি শয়তান, কনস্পিরেসি করে ওকে পাগল বানাতে চায়, মেরে ফেলতে চায়, সব ইত্যাদি ইত্যাদি। নিজেই আমাকে খুঁজে বের করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নালিশ করতে এলেন। বললেন আমি হচ্ছি বাইরের লোক, পয়সা নিয়ে মানুষের রাগের কথা শুনি, তাই তিনি এসেছেন। তা গুড গুড। এদিকে নালিশ করতে করতে স্লটের টাইম শেষ, কিন্তু র্যাপ করতে দিচ্ছেন না। শেষে বাড়ি যাব শুনে বললেন, খবরদার বাইপাস ধরো না, ওখানে আজকাল শয়তান লুকিয়ে থাকে। হ্যাঁ, আমিও কথাটাকে পাত্তা না দিয়ে অসুস্থ মানুষের মুখড়িবাজি ভেবে চেম্বার লক করে বেরোলাম। তারপর কখন দেখি আমি বাইপাসে উঠে গেছি। সে কি, তোর চেম্বার থেকে বাড়ি আসার পথে তো বাইপাস পড়ে না? সেটাই তো। আমি বাড়ি ফিরে কি করবো সেসব ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিলাম। আচানক একটা হর্ন শুনে চমকে দেখি আমি বাইপাসে গাড়ি চালাচ্ছি। মানে মাক্কালি বলছি ঐক্য, তখন রাত বড় জোর 9:30 হবে। অথচ বাইপাসের ওই জায়গাটায় একটাও গাড়ি ছিল না, একটাও গাড়ি না, বিলকুল ফাঁকা। একা আমি সাঁই সাঁই করে গাড়ি ছোটাচ্ছি। স্পিড মানে তো মানে লিমিটের অনেক ওপরে। হ্যাঁ, এবার বাইপাস কি ওই সময় কখনো অত খালি থাকে বল? আর যদি খালি আছে তাহলে হর্নটা কে দিল? দি পাওয়ার অফ সাজেশন। তোর মাথায় ভদ্রলোক বাইপাস শব্দটা ঢুকিয়ে দিয়েছেন, তুই অন্যমনস্ক হয়ে ওখানে চলে গেছিস। নিষিদ্ধ জিনিসের স্বাভাবিক টান থাকে না, সেই রকম। এতে এত ভাবনা চিন্তার কিছু নেই। ব্যাস, সেই অ্যাক্সিডেন্টটা ঘটালি কিভাবে? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, ভুলে ভুলে চলে এসেছি। কিন্তু বিশ্বাস করবি না, কিচ্ছুতেই বাড়ি যাওয়ার পথে ফিরতে পারছিলাম না। তখন বৃষ্টি শুরু হয়েছে। ওয়াইপার চালালেও চারিদিক ধুমধুল, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে মাথায় কেমন একটা জোশ চেপে গেল, মানে আরো আরো স্পিড তুলতে হবে। নেশার মতো। আমি বুঝতে পারছি যে ভালো হচ্ছে না কাজটা, কিন্তু ছাড়তেও পারছি না। সোজা গাড়ি চালাতে থাকলাম। আর এইভাবে চালালে যে কোথায় গিয়ে পৌঁছবো মাথা থেকে আমি সেই চিন্তাটাও মানে ততক্ষণে বের করে ফেলেছি। টের পাচ্ছি গাড়ির চাকা কন্ট্রোল করতে আমি পারছি না। হ্যাঁ, তবু চালিয়েই যাচ্ছি। তারপর ভাই করে মাথাটা ঠুকে গেল স্টিয়ারিংয়ে। কি করে জানি না। পরে অবশ্য মনে হয়েছে ঠিক পেছন থেকে কেউ যেন আমার মাথাটা ধরে সামনের দিকে ঠুকে দিয়েছিল। ওই জন্মদিনে কেকে মুখ ঠেলে দেওয়ার মতো করে। তারপরে কি আবার গাড়িটা স্কিড করে গেল। রাস্তার পাশে ল্যাম্পপোস্টে ধাক্কা। বুকে তো কি জোর লেগেছিল রে ভাই, বাবা রে।
কোনো রকমে গাড়ি থেকে নেমে আমি দেখলাম সামনেটা পুরো তুবড়ে গেছে। হ্যাঁ, ওই ইম্প্যাক্টে আমার সামনের উইন্ডশিল্ড ফেড়ে বাইরে ছিটকে পড়ার কথা, কিন্তু বাইরে এসে বুকেও তেমন আর ব্যথা টের পেলাম না। এদিকে কপালে হাত দিয়ে দেখলাম একটা মস্ত গর্ত, হাত রক্তে ভাসাভাসি, অথচ ব্যথা লাগছে না। হ্যাঁ, হাত দিয়ে যা টের পাচ্ছি তা যদি হয়ে থাকে তাহলে তো আমার বাঁচারই কথা নয়, স্কাল দুমড়ে গেছে। অথচ হসপিটালে গিয়ে বলল মাথায় কপালে কোনো চোটই নেই। বল, আমিও একটু পর থেকে আর কপালে গর্তটা হাত দিয়ে আর টের পেলাম না। শখ পেয়ে ভুলভাল দেখেছিলি। আরে ডাক্তার হলেও মানুষ তো। কিন্তু পেছন থেকে না পাশ থেকে? পেছনের সিট থেকে উঠে এসেও তোর মাথা ধরে অত জোরে ঠুকতে গেলে বিশাল লম্বা হতে হবে ভাই। যা বড় গাড়ি তোর, অথবা ভূতের মতো লম্বা হাত। অবশ্য ঠোকার ঘটনাটা ঘটেনি, ওটা তোর কল্পনা। আসলে গাড়ির চাকা পিছলেছিল। কল্পনা নয়, সেদিন থেকে কেমন কেমন অন্যরকম লাগছে। আমি তো জোর করে হসপিটালে মাথার এমআরআই, সিটি স্ক্যান সব করালাম, কিচ্ছু নেই, মাথায় টোকাও লাগেনি। তো হসপিটাল থেকে বাড়ি ফিরেই দরজার পাশের দেওয়ালে কপালটা ঠুকে গেল হোঁচট খেয়ে। হাত দিয়ে স্পষ্ট টের পেলাম আলু হয়ে ফুলে গেছে। ঘরে গিয়ে আয়নায় দেখি নেই। তারপর তো আরো। আমি কফি খাওয়া থামিয়ে দিয়েছি। ইলিয়ট সেনকে আমি আগা পাঁচতলা চিনি অন্তত 20 বছর ধরে। মালটা জন্ম ডানহাতি। দামি ক্যাফের ভারী জাবদা কফির মগ, এই জিনিস অজান্তে ওর পক্ষে বাঁ হাতে নিখুঁতভাবে তোলা সম্ভব নয়, অথচ এতক্ষণ ইলিয়ট বহু কাজ বাঁ হাতে করেছে। ইচ্ছাকৃত কিনা জানা নেই, ইলিয়টকে আমার এত বছরেও গল্পবাজ বা অতি কল্পনা প্রবণ বলে মনে হয়নি। উচ্ছল অগভীর একটা ছেলে, বাপের পয়সায় সাইকোলজিস্ট হয়ে হাঁসফাঁস অবস্থা। এই 6 দিনে আরো কতবার যে ব্যথা পেলাম, সব সব ওই মাথায়, কপালে। বাথরুমের শাওয়ার হেডে কপাল ঠুকে গেল। ভাব ভাব তুই একবার, অত উঁচুতে কপাল গেল কি করে সেটাই বুঝতে পারলাম না। চোখ বুঝে স্নান করছি, মাথায় জল পড়ছে, মাথাটা হেলাতে গিয়েই ধাঁয়। একদিন তো বিছানা থেকে উঠতে গিয়ে সাইড টেবিলে মাথা ঢুকে গেল। মা ডাকছে, মা ডাকছে। আমি হাঁটতে গিয়ে পিছন ফিরেছি, দেওয়ালের র্যাকে ধাক্কা লেগে কপাল কেটে যাচ্ছে। কি করে হয়? খেতে খেতে বসে খামোখা ঢুলে টেবিলে পড়ে গেলাম, কপাল ফুলে গেল। তো হচ্ছে তো হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে। হাত দিলে রক্ত পাচ্ছি, ফুলেছে বুঝতে পারছি, কিন্তু একটু পরে আর কাটা ফোলার কোনো চিহ্ন নেই। যেন আমার মাথাটা সব কাটা ছেঁড়া করে শুষে ভেতরে ঢুকে নিচ্ছে। আর প্রতিবার আমি আমি একটু করে অন্যরকম হয়ে যাচ্ছে। ওই ইলিয়টের চোখ মুখ উদ্ভ্রান্ত। কথাগুলো বলতে বলতে ছেলেটা বেজায় উত্তেজিত হয়ে পড়েছে। আচ্ছা, তোর কোনো ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলিসনি? হয়তো এত ভেবে ভেবে অসাবধান হয়ে চলাফেরা করছিস বলেই। শোন, একবার কারোর সঙ্গে কথা বলে নে, বুঝলি? ডাক্তারদের সঙ্গে তার কথা বলতে ইচ্ছে করছে না। আর বন্ধু আবার কি? হ্যাঁ, বন্ধু আবার কি? ওদের কারণ নামই মনে নেই আমার। ফোন তো সেই অ্যাক্সিডেন্টের সময় বন্ধ হয়ে গেল, পরে অন করতেই দেখলাম কিভাবে যেন ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। ছবি, কন্ট্যাক্ট সব ধুয়ে মুছে সাফ। তবে বাঁচা গেছে। আমার কি মনে হয় জানিস, অ্যাক্সিডেন্টে না মাথাটা ফোপড়া হয়ে গেছে, বুঝলি? যত ঘা খাবে সব চুঁ করে ভেতরে টেনে নেবে। শুকনো মাটি যেমন জল টানে, ঠিক তেমনি, ঠিক তেমনি। পাশের চেয়ারে রাখা অফিস ব্যাগ থেকে একটা পুরনো নেতাপানা বিল আর পেন বের করে ওর সামনে রেখে বললাম, এই আমি যা বলছি লিখ তো, বাংলায় লিখ। আমি সাইকোলজিস্ট শ্রী ইলিয়ট সেন এই মুহূর্তে সজ্ঞানে এবং স্বেচ্ছায়। উইল লেখাচ্ছিস নাকি? না সুইসাইড নোট? হ্যাঁ,
ইলিয়াট হাঁ করে লিখতে লিখতে হেসে ফেলেছে। আমি ছোঁ মেরে কাগজটা তুলে নিলাম। ছেলেটা অত্যন্ত সাবলীলভাবে বাঁ হাতে পেন তুলে নিখুঁত বানানে লিখেছে, এমনকি মুহূর্ত বানানটা পর্যন্ত ঠিকঠাক, আঁকা বাঁকা নয়। দেখলে ইলিয়াটের স্বাভাবিক হস্তাক্ষরই ভাবব। চিন্তায় পড়ে গেলাম। দেখ, বাড়ন্ত বয়সে মাথায় চোট পেলে বাচ্চাদের অনেক সময় কিছু অস্বাভাবিক পরিবর্তন হয় আমি শুনেছি। অনেকে ডান হাতি থেকে সোজা বাঁহাতি হয়ে যায়, কারো সোজা চুল পড়ে কোঁকড়া চুল গজায়, কেউ তরতর করে লম্বা হয়। কিন্তু সেসব তো বয়স সন্ধির সময়। তোর কি হলো রে ইলু? আমি বিস্মৃতির পথ খুঁজে পাচ্ছি। আমি নিশ্চিত হয়ে গেলাম কিছু একটা গন্ডগোল হয়েছে, আলবাত হয়েছে। অন্য সব কিছু ছেড়ে দিলেও ইলিয়াট বিস্মৃতি শব্দটা জীবনে কখনো উচ্চারণ করেনি এ আমি হলফ করে বলতে পারি। কনুইয়ে ভর রেখে ইলিয়াট পাথরের মতো বসে রয়েছে। টেবিল জোড়া কফি পড়ে আছে, মোছা হয়নি। আমি বসে বসে আকাশ পাতাল ভাবছি। হঠাৎ ইলিয়াট হাত পিছলে দমাস করে পড়ে গেল। মুখটা শরীরের চাপে পিছলে শক্ত টেবিলের উপর সোজাসুজি পড়েছে। আমি ছিটকে ওকে ধরতে গেলাম, আওয়াজ শুনে চারপাশের লোকজন ভিড়ে তাকিয়েছে। ক্যাফের একজন কর্মচারী ছুটে এলো। এই তো সেদিন ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, সুইমিং ক্লাবে গেলাম। ইলিয়াট মুখ তুলে সোজা হয়ে বসে নির্বিকার মুখে বলল, যেন এক্ষুনি কিছুই হয়নি। ইলিয়াট ক্যাফের লোকটাকে পাত্তাও দিল না। জানিসই তো, স্রেফ জলে গা ডুবিয়ে বসে থাকার জন্য যাই। সাঁতার টাতার তো আমি লাইফে শিখে উঠতে পারিনি। তো সেদিন এমনি হাত ছেড়ে ভাসতে ভাসতে এটা সেটা ভাবছি, হঠাৎ দেখি হাত পা না ছুঁড়ে আমি দিব্যি ভেসে আছি, প্লাস্টিকের বলের মতো, মানে বসার পজিশনে। ভাব, কি একটা মনে হতে জলের ভেতর মাথা ডুবিয়ে ডুব সাঁতার দেওয়ার চেষ্টা করতেই আমি দিব্যি টুক করে ডুবে গেলাম একদম তলায় সুইমিং পুলে। হ্যাঁ, এবার দেখ, সেসব করতেও তো সাঁতার জানতে হয় নাকি? মানুষ তো ইচ্ছে করলে অতটা ডুবে যেতে পারে না। তারপর কি হলো বলতো? কি হলো? ওই ভরা সুইমিং পুলের মেঝেতে আমি ঘেপচি মেরে বসে রইলাম। সাঁতার না জানি, চোখে তো কেত মেরে সুইমিং গগলস পরি, কানেও ইয়ার প্লাগ থাকে। দম আটকে বসে আছি, মনে মনে গুনছি, পিসি 1, পিসি 2, পিসি 3। কিচ্ছু অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার তো গুনতে গুনতে ঘুম পেয়ে গেল। শেষে যখন 500 খানা পিসি গুনে ফেলেছি, তখন আমার কেমন একটা ভয় করতে লাগলো। উঠে দাঁড়িয়ে দিলাম এক লাফ, সোজা ফুস করে জলের উপর ভেসে উঠলাম। আমি শিওর বলছি তোকে, নিজে থেকে যদি না উঠতাম না, কিচ্ছু হতো না, আমার কিচ্ছু হতো না। বলিস কি? শুধু এইটুকুই নয়, শোন, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আরো অনেক কিছু করতে পারছি যা আমার করারই কথা নয়, কোনো স্বাভাবিক মানুষ পারে না। প্রত্যেকবার কপাল ঠুকে আরো একটু বেশি করে পারছি। যেমন যেমন এখন কটা বাজে বল? ফোনের সুবাদে আজকাল হাত ঘড়িকে বড় একটা গুরুত্ব দিই না। অফিসে আজকে পড়েও যায়নি, ফোন পকেটে। আমি বলি, এখন ঠিক 8:37:40। আর তুই ফোন বের করে দেখতে দেখতে ওটা 8:42:21 হবে। মিলিয়ে নে। ইলিয়াটের হাতে ঘড়ি নেই, পকেটে ফোনও নেই, আমি জানি। বাড়ি থেকে আসার সময় চার্জে বসানো ছিল, বলা সত্ত্বেও নেয়নি। চারিদিকে তাকালাম, এই ক্যাফের দেওয়ালে কোথাও ঘড়ি নেই। আড্ডা মারার জায়গায় ঘড়ি থাকলে ব্যবসায়িক অসুবিধে। বাইরে দৃশ্যমান রাস্তায় কোথাও ঘড়ি দেখতে পাচ্ছি না। ইলিয়াট আন্দাজে বলেছে। পকেট থেকে ফোন বের করে সময় দেখতে 5 মিনিট লাগবেই বা কেন? ওকে ভুল প্রমাণ করতেই বোধহয় তাড়াহুড়ো করে পকেট থেকে ফোনটা বের করতে গেলাম। হাত থেকে ফসকে ছিটকে পড়ে গেল। নিচু হয়ে দেখি ওটা পাশের টেবিলে তলায় গিয়ে ঢুকেছে। বের করতে গেলে বেশ কসরত করে 2টো চেয়ার সরাতে হবে।
সরালাম, ফোন তুললাম, পড়ে গিয়ে ফোন অফ হয়ে গেল। সুইচ টেপার থেকে ফোন চালু হওয়ার সময়টুকু ইলিয়াটের দিকে তাকিয়েছিলাম। ছেলেটা নিষ্পৃহভাবে বসে আছে, যেন ও জানে 5 মিনিট শেষ হওয়ার আগে এই ফোন খুলবে না। ফোন চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে সময় ভেসে উঠেছে 8:42। আমার ফোনে সেকেন্ড দেখায় না, কেন জানি না, মনে হলো দেখালে ঠিক 21 সেকেন্ডই দেখাতো। ভাই একটা পনির পিৎজা অর্ডার দে, খুব খিদে পেয়েছে। ঘোর মাংসাশী ইলিয়ট হাই তুলে বলল। এই কদিন আগে পর্যন্ত ছেলেটা পনিরকে ইঁদুর মারা বিষের সঙ্গে তুলনা করত। আজকাল চিকেন টিকেন খেতে পারি না, গন্ধ লাগে। ক্যাফে থেকে বেরোনোর সময় আর একটা ঘটনা ঘটল। একটা কলেজ বয়সী ছেলে ফুটপাথে আমাদের থামিয়ে ইলিয়াটকে ঢিপ করে একটা প্রণাম করে বলল, আরে নীলুদা, তুমি এখানে? ভাব সম্প্রসারণগুলো প্রায় সবকটা কমন পড়েছিল, পেরেছি সব। তোমার বাড়ি যেতাম তো এর মধ্যে, ব্যাচের সবাই যাবে। তোমার কিছু ভুল হচ্ছে ভাই, আমি নীলুদা নই। বাচ্চা ছেলেটা ঘাবড়ালো না, একটু বুঝের চোখে চট করে আমাকে একবার দেখে নিয়ে বলল, কি যে বলো নীলুদা। আচ্ছা, আমি ব্যাচের লোকজনকে একদম বলবো না, জন্ডিস থেকে উঠেই তুমি ক্যাফের কাজে ঘোরাঘুরি করছি। আচ্ছা, আজকে আসি, সোমবার কলেজ ফেরত আমরা সবাই তোমার বাড়ি যাচ্ছি, কিন্তু ক্লাস নেবে তো সেদিন? ইলিয়ট বাড়িতে বাংলার কোচিং করালে অন্ততপক্ষে আমার জানার কথা। এগিয়ে এসে বললাম, আরে তোমার সত্যি ভুল হচ্ছে ভাই, ওর নাম নীলু নয়। আপনি নীলতেশ নন? পদবি তো লেখেন না। বড়ালপুর পাড়ায় বাড়ি, আপনার কপালেরই জন্মদাগটা। তাছাড়া এই সবুজ জামাটাও তো আমরা স্টুডেন্টরা আগের বার টিচার্স ডেতে। আচ্ছা দাঁড়ান, এই দেখুন, এই যে আপনার নাম্বার। 1 মিনিট। ইলিয়াটের ফোন সঙ্গে নেই, বাজলো না। ছেলেটা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে একটু অপ্রস্তুত হেসে চলে গেল। বার কয়েক পেছন ফিরেও তাকিয়েছিল। তোর কপালের এই দাগটা তো আগে খেয়াল করিনি। হাঁটতে হাঁটতে ইলিয়টকে বললাম, রাস্তার আবছা কমলা আলোয় ওর কপালের মাঝখানে নীলচে কালো আড়াআড়ি একটা দাগ, যেন খুব জোরে স্টিয়ারিং এ ধাক্কা খেয়ে কালশিটে পড়ে গেছে, বা শাওয়ার হেডে অথবা দেওয়ালের র্যাকে। দাগটা এতক্ষণ ক্যাফেতে বসে চোখে পড়েনি। যখন ইলিয়াট গল্প বলতে বলতে বারবার বাঁ হাতে কপাল ছুঁচ্ছিল, তখনও নয়। নীলুতেশ এমনও নাম হয়, কি জানি। সারনেমও নেই। ইলিয়ট সেনকে ইংলিশে লিখে যদি অক্ষরগুলো হাবড়ি জাবড়ি করে দেওয়া হয়, বোধহয় নীলুতেশ হয়ে যাবে। না রে, পদবীর জন্য তো আর অক্ষর পড়ে থাকে না। হ্যাঁ, তাই হয়তো পদবী নেই। নেস্তিল বা শিলতেনও হতে পারত, কোনোটারই কোনো মানে নেই। আমি চুপচাপ হাঁটতে লাগলাম। সত্যি কোনো কিছুরই মানে নেই, আজকে সন্ধ্যেটার মতো। সবুজ রংটা আজকাল বেশ লাগে জানিস। এই জামাটা কবে কিনেছি মনে পড়ছে না কেন বলতো। পরের দুদিন শনি রবি নানা ব্যস্ততায় কাটল। এর মধ্যে বার কয়েক ইলিয়াটকে ফোন করার চেষ্টা করেছি, ধরেনি। বলবো করেও অন্য বন্ধুদের সেদিনের ঘটনা বলা হলো না। সোমবার অফিস থেকে ফেরার সময় মনে হলো একবার ওর চেম্বারে ঢুঁ মেরে যাই। ডেনিশ অ্যাভিনিউতে ইলিয়াটের চেম্বার, ঝাঁ চকচকে পাড়ায় মানানসই মনের ডাক্তারখানা। কাচের দরজা দিয়ে পরিচ্ছন্ন ফুটপাথের নরম হলদে আলো ছলকে পড়ছে। ভেতরে জুতো রাখার র্যাক, কালো গ্রানাইটের অতিকায় টবে বড় পাতার গাছপালা, দুধের স্বরের রঙের দেওয়ালে নীল কমলা আঁচড় কাটা ছবি ঝোলানো, অ্যাবস্ট্রাক্ট আর্ট। জুতো খুলতে গিয়ে একটু অবাক হলাম। কাচের দরজার বাইরে
ক্লোজড লেখা বোর্ড ঝুলছে, এদিকে র্যাক জুতোয় ভর্তি। রাত 8টার মধ্যে ইলিয়ট চেম্বার বন্ধ করে দিল। অবশ্য ওর এমনিতে সুনাম আছে, এমন দামি চেম্বারেও বেশ ভিড় হয়। 1 সপ্তাহ পরে ঝাঁপ খুলছে। রোগীর চাপ থাকাটা অস্বাভাবিক নয়, হয়তো এখন আর নতুন রোগীকে ঢুকতে দেবে না। প্রথম ওয়েটিং রুম পেরিয়ে বাঁক খেয়ে রিসেপশন, তার সামনে আরো কিছু বসার জায়গা। সব খাঁ করছে। এতগুলো লোক গেল কোথায়? হতভম্ব হয়ে খালি রিসেপশনের কাছে দাঁড়াতেই টেবিলের ওপাশ থেকে একটা মাথা ভেসে উঠল। নিবারণদা, রিসেপশনিস্ট। মেঝে থেকে সবে কি একটা কুড়িয়ে তুলছে। আরে ঐক্য দাদা, নিবারণদার সঙ্গে আমাদের পারস্পরিক দাতৃত্বের সম্পর্ক। আজ কিন্তু অভ্যস্ত আন্তরিকতার বদলে কেউ নিতস্তত করে বলল, শারদা জানে তুমি আসছো? বলে চোখের ইশারায় ইলিয়টের ঘরের দিকে দেখালো। কেন, ব্যস্ত খুব? তা নিবারণদা, তোমাদের পেশেন্টরা কোথায়? সব শারদার ঘরে। অদ্ভুত ব্যাপার, এদের কাউকে চিনি না, অথচ পেশেন্টের মুখ আমার মোটামুটি মনে থাকে। এতদিনের অভ্যেস, পরপর এসে সব ঘরে ঢুকে গেল। শারদাও যেতে বলল। তাদের হাবভাব থেকে মনে হচ্ছে যেন শারদার কতদিনের চেনা। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না গো দাদা। সব একসঙ্গে চেম্বারে ঢুকে গেল? কি হচ্ছে ভেতরে দেখনি? আরে একবার ফাইল আনার ছুতোয় ঘরে ঢুকেছিলাম, দেখি সব গ্লাস নিয়ে বসে আড্ডা দিচ্ছে। আর শারদার তো এইসব বদ অভ্যাস কোনো কালে ছিল না। আর এতগুলো গ্লাসই বা কোত্থেকে এলো? ও ঘরে তো কিছুই ছিল না। শারদা আমাকে ভাগিয়ে দিয়ে বলল যেন না ডাকলে ডিস্টার্ব না করি, যেন সব কতদিনের পুরনো বন্ধুরা এসছে। আর ঘরে কি বিকট গন্ধ, ম্যাগ! বাইরে ক্লোজ বোর্ডটা ঝুলিয়ে দিতে বলল। কেন জানি না প্রথমেই মনে হয়েছিল ছেলেটা কোনো বিপদে পড়ল না তো। আজকাল ডাকাতি, অপহরণ এইভাবেও হয় কিনা কে জানে। হয়তো লোকগুলোর কাছে আগ্নেয়াস্ত্র আছে। ইলিয়ট ভয়ে নিবারণকে জানাতে পারেনি। ইলিয়ট নিজে পয়সারওয়ালা ডাক্তার, বাপ মায়েরও বিস্তর পয়সা। দিনকাল ভালো নয়। নিবারণ তাকে চুপি চুপি দু একটা কথা বুঝিয়ে ইলিয়টের দরজায় টোকা না দিয়েই ঘরে উঁকি মারলাম। দেখি ইলিয়ট দিব্যি খোশ মেজাজে হাত পা নেড়ে হেসে হেসে গল্প করছে। ঘরের চেয়ারে, টেবিলে, এমনকি পেশেন্ট দেখার বেডটাতেও ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন মানুষ। 6 জন মানুষ, বিভিন্ন বয়সের। এক নজরে তাদের কাউকে চিনি বলে মনে হলো না। দরজা খোলার আওয়াজে সবাই একসঙ্গে ফিরে তাকিয়েছিল। আমার গাটা কেমন শিরশির করে উঠল। 6 জোড়া চোখে শীতল নিষ্পৃহ দৃষ্টি, যেন একান্ত নিভৃত কোনো কথোপকথনে ব্যাঘাত ঘটিয়েছি। ইয়ে, ব্যস্ত আছিস? কে? ইডিয়েটটাকে বললাম নতুন পেশেন্ট না ঢোকাতে। এই এই এই, কি কি যেন নাম? এই নিবারণদা। আমি চুপচাপ পড়লাম। নিবারণদা ইলিয়টের চেম্বারে আছে বছর 5। বয়স্ক আলাভোলা মানুষ। তার উল্লেখ এইভাবে করতে আমি অন্তত ইলিয়টকে কোনোদিন দেখিনি। ইলিয়ট যেন এক মুহূর্তে নিজের মধ্যে ফিরে এলো। আরে ঐক্য, তুই আয় 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 আয়, এই দেখ কারা এসেছে, আয় আলাপ করি দি, আয়। আমি ইচ্ছা করেই দরজাটাকে পুরোপুরি বন্ধ না করে ঘরে এসে ওর চেয়ারের কাছে দাঁড়ালাম। ঘরে আর বসার জায়গা নেই। 6টা অপরিচিত মানুষ পলক না ফেলে আমার দিকে তাকিয়ে আছে। কেউ নড়েনি, কারো মুখে হাসির লেশ মাত্র নেই। আমার ভয়ানক অস্বস্তি হতে লাগলো। ইনি বিজনদা, সেই গত বছর সান্দাকপুর ট্রেকে গিয়ে এর সঙ্গে আলাপ। খুব আলাপি মানুষ। ইনি ছিলেন বলেই সেবার জ্বরটা পথে কাবু করতে পারেনি। ইলিয়ট হাত তুলে দেখালো। বিজনদা ভদ্রলোকের চেহারায় ভাব বিকার হলো না, তেমনি অলস ভাবে তাকিয়ে রইলেন। তুই আবার কবে সান্দাকফু গেলি? মৃদু গলায় বললাম। ইলিয়ট অত্যন্ত অলস ব্যক্তি,
পাহাড়ে চড়াকে ও সারা জীবন বনের মোষ তাড়ানোর মতোই জরুরি কাজ বলে ঘোষণা করে এসেছে। কি যে বলিস, তুই তো যাত্রার আইটিনারি করে দিলি, যাবি বলেও শেষ মুহূর্তে গেলি না, পক্স হলো তোর। আমার একবারই পক্স হয়েছে, সেই 10 বছর বয়সে। ইলিয়ট আমাকে পাত্তা না দিয়ে বলেই চলেছে। ইনি হলেন মুখার্জি বাবু, জুলির বাবা, সেই যে আমার ছাত্রী, 5 থেকে আমার কাছে পড়তো। আরে 12 বছর বয়সে মাধ্যমিকে সেকেন্ড হয়ে পেপারে নাম উঠেছিল না, জুলি। হ্যাঁ, আর ও বর্ণেশ, আমাদের দুজনের সেই টপ সিক্রেট গোয়েন্দা ক্লাব আছে, বলেছিলাম না। আর এদের তো চিনিস, শুভম, দীপ্তি আর অনিন্দ আমার টেনিস ক্লাবের বন্ধু। না, চিনি না, এদের কাউকেই চিনি না, কখনো এদের কথা শুনিও নি, শোনার কথাও না। ইলিয়ট সেন আমার হামাগুড়ি বেলার বন্ধু। এক পাড়ায় 4 বাড়ি তফাতে বাস। পাড়ার বন্ধুদের জীবনযাপন, দিনের হিসেব একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পুকুর পাড়ের ক্লাব ঘরে এখনো সান্ধ্য আড্ডা বসে। ইলিয়ট কাউকে এত বছর পড়ালে, পাহাড়ে চড়লে, কারোর সঙ্গে টপ সিক্রেট গোয়েন্দা ক্লাব বানিয়ে টেনিস খেললে আমার জানার কথা না। চড়া এসিতে হাত পা কেমন ঠান্ডা মেরে যাচ্ছিল, গায়ে কাঁটা দিচ্ছে টের পেলাম। আমার পাঁজরে অদৃশ্য খোঁচা মেরে কে যেন জানান দিল এই লোকগুলো কোশমিন কালেও ইলিয়টের জীবনে ছিল না, এরা সব ভুয়ো। এই কয়েকটা বিভিন্ন বয়সের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের মানুষ, যাদের নিজেদের মধ্যে এক ইলিয়ট ছাড়া আর কোনো মিল নেই, তারা হঠাৎ একসঙ্গে ওর কাছে কেন এসেছে? এই রকম কখনো সত্যিকারের জীবনে হয় নাকি? কি খাবি নাকি? ইলিয়ট ইশারায় সামনের টেবিলের দিকে দেখালো। 7টা গ্লাস টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব কটাতে গাঢ় বেগুনি রঙের তরল পদার্থ। কেন লক্ষ্য করেছিলাম জানি না, তবে মনে হলো সব কটা গ্লাসই সমান পরিমাণ খালি। তলার থেকে ইঞ্চি 3 করে পানীয় রয়েছে। নিবারণদা বলল না, সবাই খেতে খেতে গল্প করছিল, যেন সবাই ঠিক একই মাপে চুমুক দিয়ে বাকিটা রেখে দিয়েছে। এত কথা লিখতে সময় লাগছে বটে, তবে ভাবনাটা বিদ্যুৎ চমকের মতো মাথায় এসেছিল। আমি কিছু বলার আগেই লোকগুলো একসঙ্গে হাত বাড়িয়ে এক একটা গ্লাস তুলে নিয়েছে। তারপর ঠিক একইভাবে চুমুক দিয়ে গ্লাস খালি করে ঠকাস করে টেবিলে রেখে দিল। 6টা গ্লাস রাখার এত জোরে শব্দ হয়েছিল যে অজান্তেই চমকে উঠেছিলাম। কি রে, খা। ইলিয়ট নিজের এঁটো গ্লাসটা আমার দিকে বাড়িয়ে হাসছে, তাতে এখনো 3 ইঞ্চি পরিমাণ বেগুনি টলটল করছে। বোঁটকা গন্ধটা তখনই পেলাম, বিজাতীয় পচা গন্ধ। বুনো জন্তুর ঘেয় গায়ে যেমন গন্ধ থাকে, টের পেলাম কানের ভেতর নিজের বুকের ধুকপুক শুনতে পাচ্ছি। 6 না 7 জোড়া ঠান্ডা চোখ আমার দিকে অপলকে তাকিয়ে অপেক্ষা করছে। এটা কি? বোকার মতো মুখ থেকে বেরিয়ে গেল। গলা সত্যিই শুকিয়ে আসছিল, কিন্তু এঁটো গ্লাসে এই জিনিস খাওয়ার প্রশ্নই ওঠে না। জিনিসটাই বা কি তাও বোঝার উপায় নেই। চোখের সামনে কোথাও বেগুনি পানীয়ের বোতল দেখা যাচ্ছে না। আঙুরের রস এরকম জল জল করে নাকি? আমি বরং আজ আসি, বুঝলি, তোর বোধহয় দেরি হবে। না, আর বেশি দেরি নেই। আর বেশি দেরি নেই। ইলিয়ট খামোখা ঠাঠা করে হেসে উঠছে। বিদঘুটে শব্দটা ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে গম গম করে উঠল। আমি হাঁ করে দেখছিলাম। ঠিক তখনই ঘরের 6টা লোক ঠিক একসঙ্গে একইভাবে ঘাড় কাত করে আমার দিকে তাকালো। সবার ঠোঁটের কোনায় হুবহু এক ছাদের মুচকি হাসি ঝুলে রয়েছে,
যেন ভারী মজার কিছু একটা ঘটেছে, আর তারা আমার অস্বস্তিটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। আমার গলা আরো খানিকটা শুকিয়ে এলো। ঘরে ফ্যাটফ্যাটে সাদা ওভারহেড লাইট, সেই আলোতে ইলিয়াটের কপালের দাগটা আজকে চোখে পড়ার মতো কালো। ওর চোখ দুটো স্থির নেই, তীর তীর করে কাঁপছে। ছায়ারা ক্ষুধার্ত, আলোদেরও তো তেষ্টা পেয়েছে, বুঝলি? হ্যাঁ, ঐক্য তোর পাইনি? হ্যাঁ, না না, আমার জল তেষ্টা মানে আমি নিবারণদাকে ঠান্ডা জল আনতে বলেছি। নিবারণদা, নিবারণদা, বলছি এক গ্লাস জল দিয়ে যাও তো। চেঁচিয়ে বলেই থমকে নিজের হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে থাকলাম। এটা সংকেত। নিবারণদাকে বলা আছে জল চাইলেই পাশের ওষুধের দোকানের ছেলে দুটোকে ডেকে নিয়ে ঘরে চলে আসবে। দরজার দিক থেকে কিছু হওয়ার আগেই ঘরের দুটো চেয়ার, একটা টুল, পেশেন্ট বেডে গাদাগাদি করে বসা 6 জন একই গতিতে সামনের দিকে ঝুঁকে একসঙ্গে উঠে দাঁড়ালো। তারপর প্রত্যেকে দুটো হাত বুকের কাছে নমস্কারের ভঙ্গিতে তুলে ইলিয়াটের দিকে তলচক্ষু হয়ে চেয়ে রইল। অচেনা পথ বেয়ে বেশি দূর চলে গেলে অচেনা জীবনের খোঁজ পাওয়া যায়। ইলিয়াট আমার দিকে কাচের মতো প্রাণহীন চোখ মেলে বলেছে। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে লোকগুলোটিকে ফিরে বলল, তোমরা পুপাড়ায় এসো, আড্ডা হবে। লোকগুলো সার বেঁধে বেরিয়ে গেল। পাশ দিয়ে যাওয়ার সময় আমার সর্বশরীর কেঁপে উঠেছিল। মনে হলো তাল তাল বরফ আমার কাছ ঘেঁষে হেঁটে যাচ্ছে। আশপাশের হাওয়া কনকনে ঠান্ডা হয়ে আমার গায়ে এসে পড়ছিল। অজান্তেই পিছিয়ে দাঁড়াতে গেলাম, টেবিলের পায়ে হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেছি। ইলিয়ট হুড়োহুড়ি করে আমাকে ধরার জন্য উঠল, উঠে নিজেই দড়াম করে দেওয়ালের সঙ্গে গুঁতো খেল। অবাক হয়ে দেখলাম আবার সেই কপাল। মসৃণ দেওয়ালে ধাক্কা খেয়েও ইলিয়াটের কপাল কেটে গেছে। লম্বা কাটা দাগটা দগদগে লাল, চুইয়ে রক্ত পড়ছে। ইলিয়াট আবার বসে পড়েছিল। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ক্ষতটা ভালো করে দেখার চেষ্টা করলাম। কি যে করিস, ফার্স্ট এড বক্স কোথায়? নিবারণদা, ও নিবারণদা, একটু এসো তো। করছে কি লোকটা? খেয়াল হলো আগে ডেকেছিলাম। বিপদ হলে পাশের দোকান থেকে দুটো লোককে নিয়ে চলে আসতে এত সময় লাগে? ইলিয়েট এদিকে মাথা নিচু করে বসে আছে। জোর করে ওর মাথাটা তুলে দেখতে গিয়ে চমকে গেছি। এ কি, কপালের কাটা দাগটা কোথায়? নিজের চোখে স্পষ্ট দেখেছি ওপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি ইঞ্চি 2 ক্ষত, অথচ এখন ইলিয়াটের কপাল মসৃণ। কাটা ছড়া রক্ত কিচ্ছুটি নেই, শুধু কপালের মাঝ বরাবর আড়াআড়ি কিছুটা জায়গা কেমন কালশিটে মেরে আছে। মুখের অন্য জায়গার তুলনায় জায়গাটা বেশ কালচে। বন্ধ হয়ে গেছে চেম্বার। ইলিয়ট মুখ তুলে শীতল কণ্ঠে বলল। ঠান্ডা দুটো চোখ মেলে ইলিয়ট সেন আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখে পূর্ব পরিচয়ের বিন্দুমাত্র উষ্ণতা নেই। এই ইলিয়ট আমাকে চেনে না। ইলু, বাড়ি চ, চেম্বার যখন বন্ধ হয়ে গেছে। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো ঐক্য, কিছু বলার থাকলে। চেম্বারে আমি পেশেন্ট ছাড়া কাউকে অ্যালাউ করি না। যাও। তোর মাথায় ব্যথা হচ্ছে না তো? বাস্তব কাকে বলে? বাস্তব হলো অনুপস্থিত রঙে আঁকা একটি ক্যানভাস। আমার মাথা ব্যথা নিয়ে অন্য কারো মাথা ব্যথার প্রয়োজন নেই। তুমি আসতে পারো, অপেক্ষা করতে হবে না। বাইরে এসে নিবারণদাকে কোথাও দেখলাম না। রাত হয়েছে। শুনশান রাস্তায় ইলিয়টের মস্ত মেটালিক গ্রিন এসইউভি দাঁড়িয়ে। নিঃসঙ্গ চেম্বারটার আশেপাশে কোনো দোকান খোলা নেই। কে জানে ওষুধের দোকান এত তাড়াতাড়ি বন্ধ হয় কিনা। মিনিট 15 অপেক্ষা করতেই ইলিয়ট কাঁচের দরজা ঠেলে বাইরে এসে দরজার চাবি ঘোরালো। তারপর ওপর থেকে শাটার নামিয়ে তালা দিতে আমি পায়ে পায়ে এগিয়ে গেছি। ইলিয়ট আমাকে দেখে ভুরু কুঁচকে বিরক্তির চোখে তাকালো।
তারপর কোনো কথা না বলে গাড়িতে উঠে সশব্দে দরজা বন্ধ করে গাড়ি ছুটিয়ে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ বোকার মতো ফুটপাথে দাঁড়িয়ে থেকে অবশেষে বাড়ির পথ ধরলাম। নিবারণ তাহলে আগেই চলে গিয়েছিল দেখ। শঙ্খ বলছিল মঙ্গলবার কিসের যেন ছুটি ছিল। আমি সকাল সকাল শঙ্খর বাড়িতে ছুটে এসেছি। গত রাতে মোটে ঘুম হয়নি। ছেঁড়া ছেঁড়া তন্দ্রার ফাঁকে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখেছি। শঙ্খ আমার এবং ইলিয়াটের বন্ধু। ঘটনাগুলো কাউকে না জানিয়ে স্বস্তি হচ্ছিল না। কাকিমার হাতের গরম গরম লুচি তরকারি চিবোতে চিবোতে বললাম, পরে বাড়ি ফিরে মনে হলো জানিস ওই 6টা লোক, ওদের সবার কপাল মুখের থেকে কালো, পুরো কপালটাই সববার, অথচ তখন চোখে পড়েনি। মানুষগুলোর হাবভাব এমন অদ্ভুত। ইলুর ব্যাপার স্যাপারও স্বাভাবিক লাগছে না। তুই বলার পরে মনে পড়লো কদিন আগে ওকে দেখতে ওর বাড়ি গিয়েছিলাম। তখনও কিন্তু আমার সামনে একবার দরজায় ধাক্কা খেয়েছিল, কপাল ফুলে গিয়েছিল। পরে ফোলাটা ছিল কিনা লক্ষ্য করিনি, তবে ইলু উল্টো পাল্টা কথা বলছিল। আমাকে হঠাৎ বললো আমার গায়ে নাকি সময়ের গন্ধ পাওয়া যাচ্ছে। কি সব মানে, তবে জানালো ওর নাকি আর চোখের পাতা ফেলতে ইচ্ছে হচ্ছে না। সত্যি যতক্ষণ ছিলাম ইলির চোখের পাতা ফেলেনি, কিন্তু বলার পর খেয়াল করেছিল। বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। দুজনে খেয়ে উঠে ঠিক করলাম একবার ইলিয়েটের বাড়ি যেতে হবে। গিয়ে কলিং বেল বাজানোর আগেই অবশ্য বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। ভেতর থেকে তুমুল চেঁচামেচির আওয়াজ আসছে। তার মধ্যে ইলিয়াটের বাবার ভারী গলার পাশাপাশি ওর মায়ের কান্নাকাটি শোনা যাচ্ছে। মাঝে মধ্যে ইলিয়াট নিচু গলায় কি যেন বলছে। শঙ্খ আমার দিকে একবার তাকিয়ে হুট করে বেল বাজিয়ে দিল। ঝপ করে ভেতরের সব শব্দ থেমে গেছে। কাকিমা দরজা খুলেই হাউমাউ করে আমার হাত ধরে বললেন, ওই কো বাবা, ওই কো দেখ বাবা, তোদের বন্ধু কি সব বলছে, কোথায় নাকি বাড়ি কিনে বসে আছে, আলাদা হয়ে যাবে। আমরা হতভম্ব হয়ে ঘরে ঢুকে দেখি ইলিয়াট ঘরের মাঝে দাঁড়িয়ে আমাদের দেখে বিরক্তিতে ভুরু কুঁচকে কড়া চোখে তাকালো। সোফায় একটা ঢাউস ব্যাগ। ইলিয়াট বাড়ি কিনেছে বোড়ালের পুব পাড়ায়, যদিও এর থেকে খুব বেশি কিছু সে বাবা মাকে জানায়নি। আমাদের সামনে সে আর কথা বলতে রাজি হলো না। চুপচাপ ব্যাগ নিয়ে নিজের ঘরে ঢুকে যেতে যেতে বলল, বাইরের লোকেদের সামনে আমি ব্যক্তিগত কথা আলোচনা করি না, আপনারা আমাকে আটকাতে পারবেন না। আমি ইলিয়াটকে আগে কখনো এমন ধোপ দুরস্থ পাজামা পাঞ্জাবি পরে থাকতে দেখিনি। ওর হাবভাব আজকে আরো অচেনা ঠিক ছিল। ঠান্ডা নিষ্পৃহ বাবা মায়ের হাজার অনুযোগ অনুনয়ের উত্তরে ছেলেটা এক ফোঁটাও উত্তেজিত হলো না। আমাদের সবাইকে একবার মেপে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওর চোখ দেখে দমে গেলাম। মন বলল ও আমাদের আজকে আদৌ চিনতে পারেনি। নিজের বাবা মায়ের সঙ্গে ইলিয়াটের বাঁধন অনেক আলগা হয়ে এসেছে। ওর কে এক চেনা বিজনদা নাকি বাড়িটা খুঁজে দিয়েছে, সে চেম্বার বিক্রির ব্যবস্থাও করে দেবে। কাকাবাবু মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। ভাঙা গলায় ধীরে ধীরে বললেন, কিছুই তো বুঝতে পারছি না। সকালে বারান্দার গ্রিলে একবার মাথায় ব্যথা পেল, তারপরে একেবারে ব্যাগ গুছিয়ে বেরিয়ে সেই সব বলছে। ও ডাক্তার বন্ধুদের ফোন করেছিলাম, যদি চোট পেয়ে ভেতরে কিছু সমস্যা হয়ে থাকে, যদি কেউ ওকে আটকাতে পারে। আমি জানতাম ইলিয়াটকে কেউ আটকাতে পারবে না, পারেওনি। সেদিন যতক্ষণ ওখানে ছিলাম ও ঘর থেকে বেরোয়নি। বিকেলের দিকে শঙ্খ ফোন করে জানালো
ইলিয়টকে নিতে কতগুলো অচেনা লোক নাকি ওর বাড়িতে এসেছিল। তাদের সঙ্গে ইলিয়ট চলে গেছে। ওই এক কিট ব্যাগে নিজের গোটা জীবনটাকে ভরে নিয়ে ইলিয়ট সেন চলে গেল। নতুন বাড়ির ঠিকানাও দিয়ে গেল না। কে জানে ছেলেটা ততদিনে নীলতেশ, শিলতেন বা হয়তো একজন পুরোদস্তুর নেস্তিলি হয়ে উঠেছিল। আর যেই হোক, ও যে আর শেষ পর্যন্ত ইলিয়ট ছিল না, সে আমরা অনেকেই হলফ করে বলতে পারি। আমাদের চিরপরিচিত ইলিয়ট সেন আমাদের চোখের সামনেই একটু একটু করে হারিয়ে গেল। ইলিয়টের ঘটনাটা নিয়ে আমাদের পাড়ায় ক্লাবে কয়েকদিন ঝোড়ো আলোচনা হলো, কিন্তু একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষ স্বেচ্ছায় কোথাও চলে গেলে তা নিয়ে থানা পুলিশ করা চলে না। ইলিয়টের মা বাবার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। অস্বস্তি থেকে বাঁচতে সবাই ছুতো নাতায় ওদের এড়িয়ে চলতে লাগলো। ওরাও নিজেদেরকে গুটিয়ে নিলেন। এর আন্দাজ 1 মাস পরে একদিন বোড়াল পুবপাড়ায় গেলাম। দিব্যি আটপৌড়ে ছিমছাম ছোট পাড়া। ঠিকানা না জানলেও কয়েকটা মুদির দোকান, চায়ের দোকানে নীলতেশ বাবুর খোঁজ করতে প্রথম দিকে কেউ কিছু বলতে পারল না। বাংলার কোচিং সেন্টারের সন্ধান করাতে অবশেষে বাড়িটার খোঁজ পেলাম। 1 তলা পুরনো একটা বাড়ি, সামনে বেশ একটুখানি বাগান। কোমর সমান লোহার গেটের ওপরে সাদা ফ্লেক্স ঝোলানো, তাতে সবুজ লেখা জ্বলজ্বল করছে, সত্য শিক্ষণ কোচিং সেন্টার, প্রযত্নে নীলতেশ স্যার। এখানে ক্লাস 5 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সকল শ্রেণীর বাংলা সযত্নে পড়ানো হয়। যোগাযোগ, ফোন নাম্বারটা নতুন, কিন্তু নীলতেশকে চিনতে ভুল করিনি। কোচিং সেন্টারের নামের উপরে বড় কালো অক্ষরে লেখা, পরিত্যক্ত ঘড়ির উদ্যানেই প্রকৃত সত্যের চারা গাছেরা জন্মায়। কলিং বেল বাজাতে ইলিয়ট না, নীলতেশ নিজেই বেরিয়ে এসেছিল। মুখ দেখে বুঝেছিলাম আমাকে চিনতে পারেনি। আমার অস্তিত্বহীন ভাইজিকে কোচিংয়ে ভর্তি করানোর ছুতোয় কিছুক্ষণ কথা বললাম। ওর 7 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, একলা নির্ঝঞ্ঝাট জীবনের গল্প শুনলাম। তারপর বাড়িমুখো হলাম। বাগানে ময়লা লুঙ্গি পরা একজন বৃদ্ধ মানুষ মাটি কোপাচ্ছিলেন। আসার সময় খেয়াল করিনি। গেট খুলে দিতে দিতে উনি ফিসফিস করে বলেছিলেন, বেগ বাগানের ওদিকটা দিয়ে পারলে যেও না বাবু, ওখানে আজকাল শয়তান লুকিয়ে থাকে। ইলিয়টের চিন্তায় এতটাই মশগুল ছিলাম যে লোকটার কপাল যে মুখের থেকে অনেকটা কালো একদম খেয়াল করিনি। আমার বাড়ি ফেরার পথে অবশ্য বেকবাগান পড়ারই কথা নয়। কখন ভুল বাসে উঠে ভুল জায়গায় নেমে বেকবাগানে পৌঁছে গেছি সেটাও মোটেই। বাস থেকে নেমেই চলন্ত অটোয় ধাক্কা খেলাম। রাস্তায় একেবারে হুমড়ি খেয়ে পড়েছিলাম। কপালটা ধাঁই করে খড়খড়ে পিচের রাস্তায় ঠুকে গেল। কপালে হাত দিয়ে শিউরে উঠেছিলাম। সামনের দিকটা পুরো গর্ত হয়ে গেছে, অথচ তেমন ব্যথা বোধ হচ্ছিল না। পথ চলতি লোকজন ব্যস্ত হয়ে ছুটে এলো, ধরাধরি করে আমাকে তুলল বটে, কিন্তু তারপরেই আহা বড্ড বেঁচে গেছে, একটুও চোট লাগেনি, কি কপাল ইত্যাদি শুনে ভয়ে ভয়ে আবার কপালে হাত দিয়ে দেখি কোথায় কি একটু কাটা ছড়া পর্যন্ত নেই। এই ঘটনার পর থেকেই কেমন সব ভুলে যাচ্ছি জানেন। হঠাৎ হঠাৎ অদ্ভুত সব ঘটনার কথা মনে পড়ে, যেগুলো হয়তো আগে কখনো ঘটেইনি অথবা আদৌ ঘটবে না, কিংবা হয়তো
ঘটার এখনো বাকি আছে। কি জানি, চেনা মানুষের চেহারা ভুলে যাই, চেনা গলি অচেনা লাগে। ভয় লাগলো, খুব ভয় লাগলো। হয়তো হয়তো ইলিয়াটের এই অদ্ভুত ঘটনার কথাও কোনো একদিন টুক করে ভুলে যাব। তাই মনে থাকতে থাকতে এই বেলা লিখে রাখলাম সব। এর কতটুকু যে আদতে ঘটেছে আর কতটা যে একদম ভুয়ো তাও ঠিকঠাক বলতে পারি না। তবে তবে একটা কথা আপনাদের জানানো খুব দরকার, জানেন? কথাটা হলো রাজারহাট নাকি নাকি শ্যামবাজার, না বোধহয় আরিয়াদহ। মোট কথা ওদিকটা দিয়ে রাত বিরেতে একদম একদম যাবেন না। ওখানে ওখানে আজকাল শয়তান লুকিয়ে থাকে। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।